আজ আপনারা শুনবেন আমার বিপদের গল্প। তবে তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পগুলো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন। আর ঠিক কোনটা ভাল লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু, হ্যাঁ। তবে শুরু হচ্ছে আজকে গল্পটা আর কি। কে যেন লিখেছে, বলো না। হ্যাঁ হ্যাঁ, আমাদের আসরে আজকে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আমার থুড়ি গঙ্গাধরের বিপদ। অনেক দিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ায় টানা ট্রাম চলে। সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা মশলার দোকান ছিল। গঙ্গাধরের দেশ ছিল হুগলি জেলার চাঁপাডাঙ্গার কাছে। অনেক দিনের দোকান তার। যে সময়ের কথা বলছি, গঙ্গাধরের বয়স তখন 50-এর ওপর। কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না। নানান রকম অসুখে ভুগত প্রায়ই। তার উপরে ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল। দোকান ঘরের ভাড়া 2 মাসের ওপর বাকি, তার ওপরে মহাজনের দেনা। এই সমস্ত চিন্তা মাথায় নিয়ে দুপুরবেলা দোকানে বসে থেলো হুকো হাতে নিজের অদৃষ্টের কথাই ভাবছিল গঙ্গাধর। আজ আবার সন্ধ্যার সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গিয়েছে। কি যে বলা যায় তাকে। এক পুরনো পরিচিত মহাজনের কথা মনে পড়ে গেল। তার নাম খোদাদত খাঁ। পেশোয়ারি মুসলমান, মেটেবুরুজে থাকে। আগে গঙ্গাধরের সঙ্গে লেনদেন ছিল তার। কয়েকবার টাকা নিয়েছে, শোধও দিয়েছে। কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে আর যায়নি। কি করা যায় অনেক ভেবে চিনতে সে ওই মেটেবুরুজেই রওনা হলো। সুদ বেশি বললে আর উপায় কি? টাকা না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে। মেটেবুরুজে গিয়ে খোদাদত খাঁয়ের নতুন বাসা খুঁজে বার করতে এবং তার থেকে টাকা নিতে অনেকটা দেরি হয়ে গেল। খিদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে ট্রাম ধরবে বলে হন হন করে গঙ্গাধর হেঁটে আসছে। এমন সময় একটা লোক কোথা থেকে যেন তাকে বললে, হে সাহাব, ইধার শুনিয়ে তো যারা। সন্ধে হয়ে গিয়েছে। যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতগুলো গাছপালার বেশ একটু অন্ধকার। স্থানটা নির্জন। তার ওপর আবার তার সঙ্গে রয়েছে টাকা। গঙ্গাধরের মনে একটু যে সন্দেহ হলো না এমন নয়, কিন্তু উপায় নেই। লোকটা একেবারে এগিয়ে এলো। ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। লোকটা খুব লম্বা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, ঘাড়ের ওপর এসে পড়েছে। মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। পরনে একটা ঢিলে ইজের আর আলখাল্লা। সে কাছে এসে সুর একটু নিচু করে ভাঙা ভাঙা হিন্দি আর বাংলা মিশিয়ে বললে, বাবু, সস্তায় মাল কিনবেন? গঙ্গাধর আশ্চর্য হয়ে বললে, কি মাল? লোকটা চারিদিকে একবার চেয়ে দেখে নিলে। তারপর বললে, এখানে কথা হবে না বাবু, চারিদিকে পুলিশ ঘুরছে, আপনি আমার সঙ্গে আসুন। ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন।
লোকটা সেইখানে গিয়ে গঙ্গাধরকে বললে, জিনিসটা হলো কোকেন, খুব সস্তায় পাবেন, ডিউটি ছুট মাল, আপনাকে আমি লুকিয়ে দিচ্ছি। গঙ্গাধর চমকে উঠল। সে কখনো এ ব্যবসা করেনি। ডিউটি ছুট কোকেন, এ তো কি সর্বনেশে জিনিস! ভালো লোকের পাল্লায় সে পড়েছে। না না, সে কিনবে না। এই লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান, বাংলা বলতে পারে, তবে বেশ একটু বাঁকা। লোকটা অনুনয়ের সুরে গঙ্গাধরকে বললে, বাবু আপনি নিন, আপনার ভালো হবে, সে কি করিতে দিয়ে দেবো। আমার মুশকিল হয়েছে, আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না। ঘুরে বেড়াচ্ছি কত জায়গায়, আবার সব জায়গা তো যেতে পারে না, পুলিশের ভয় আছে। আর জানেন, কেউ কথা কইছে না আমার সাথে, এটা হয়েছে আরো মুশকিল। হঠাৎ শহরে এত পুলিশের ভয় কেন হলো তা আমি বুঝতেই পারছি না। আগে যারা ব্যবসা করতো আমি তাদের কাছেও যাচ্ছি, তারা আমাকে চেয়েও দেখছে না। আপনি গররাজি হবেন না বাবু, মালটা আগে দেখুন, তারপরে দরদস্তুর হবে। লোকটার গলার সুরে কি একটা যেন শক্তি ছিল। গঙ্গাধরের মনটা খানিকটা ভিজল। কোকেনের ব্যবসাতে মানুষে রাতারাতি বড়লোক হয়েছে বটে, বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লক্ষ্মী লাভ হয়? দেখাই যাক না। কিন্তু সে কি পারবে? হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখল যে লোকটা আর সেখানে নেই। আরে, এই তো দাঁড়িয়েছিল, কোথায় গেল আবার? গঙ্গাধর তাকে ডাকতে চাইল, কিন্তু পাছে কেউ শোনে, সেই ভয়ে বেশি জোরে ডাকতেও পারছে না। চাপা গলায় বাংলা হিন্দি মিশিয়ে ডাক দিল, আরে কোথায় গিয়া ও খাঁ সাব? এদিক ওদিক খানিকক্ষণ চাওয়ার পর সামনে চাইতেই হঠাৎ সেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। গঙ্গাধর বললে, চলো, জলদি চলো, অনেক দূর মনে হচ্ছে। কি একটা যেন ঢাকবার জন্য লোকটা প্রাণপণ চেষ্টা করছে। সে আবার বললে, আমার সাথে আসুন বাবু, আসুন, দেখাবো, মাল দেখাবো, আসেন আসেন, আমার সাথে আসেন। দুজনে এরপর কাটিগঙ্গার ধারে ধারে অনেক দূর গেল। যে সময়ের কথা বলছি তখন ওদিকে এত লোকজন ছিল না। মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভেড়ি আর নৌকা কাদার ওপর পড়ে আছে দেখা যাচ্ছে। দু একটা করাতের কারখানা, তাও অনেক দূরে দূরে। জলের ধারে নোনা চাঁদা কাঁটার বন, পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের ক্ষীণ আলো দেখা যাচ্ছে। অদ্ভুত এক পরিবেশ। হঠাৎ পথে যেতে যেতে খাঁ সাহেব বড় অদ্ভুত একটা প্রশ্ন করল। গঙ্গাধরের দিকে চেয়ে সে বললে, আমাকে দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, কেন পাবো না? এমন বয়স এখনো হয়নি যে এই সন্ধেবেলাতে চোখে ঠাউর পাবো না। আরও কিছু দূর যাওয়ার পর একবার গঙ্গাধর জিজ্ঞাসা করলে, আর তোমার ডেরা কোথায় খাঁ সাহেব? লোকটা চকিতে পিছনে ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলে। তারপর বললে, কেন, সেতে আপনার কি দরকার? পুলিশে ধরিয়ে দেবে যদি ভেবে থাকো তাহলে ভালো হবে না, জেনে রাখো। আমি মাল দিব, তুমি টাকা দেবে, মাল নিয়ে চলে যাবে, বাস। আমার বাসার খোঁজে তোমার কিসের কাজ? লোকটার চোখের চাউনি অদ্ভুত। গঙ্গাধর কেমন যেন একটা অস্বস্তি বোধ করল। খুব ভালো দেখা যায় না,
কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল। না, সঙ্গে টাকা রয়েছে, এই অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলশীল লোকের সঙ্গে একা এই সন্ধেবেলাতে এত দূর আসাটা বোধহয় ঠিক হয়নি। লোভে মানুষের জ্ঞান থাকে না, আমার ভেবে দেখা উচিত ছিল। কিন্তু যখন এসেই পড়েছে তখন আর চারা নেই, বাড়বে বই কমবে না। ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না। দেখাই যাক। অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর, গাছের একটা গুঁড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে। তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় যেন চলে গেল। গঙ্গাধর বসে বসে চারিধারে চেয়ে দেখল। গুদাম ঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল। নিকটে কোথাও কোনো লোকজনের সাড়া শব্দ পর্যন্ত নেই। অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে এই অন্ধকারটা তত ঘন নয়। সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদাম ঘরটা বেশ পুরনো এবং যেন অনেক কাল অব্যবহার্য হয়ে পড়ে আছে। বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায়, চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে, আর সামনের দরজাটা উই ধরা, ভেঙে পড়তে চাইছে যেন। এটা কেমন জায়গা? গঙ্গাধরের কেমন একটা যেন ভয় হলো। কেন সে এখানে এলো এই সন্ধ্যায়? গঙ্গাধর ভাবল, এরকম জায়গায় একা মানুষে আসে, বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে? অন্য সময় হলে সে তো আসতো না কখনোই। সে কলকাতায় আজ নতুন নয়, তার ওপর সে ঝুনো ব্যবসাদার, বাংলাদেশ থেকে নতুন আসেনি। কিন্তু ওই লোকটির কথার সুরে কি একটা জাদু আছে, গঙ্গাধরকে যেন একেবারে টেনে এনেছে। সাধ্য ছিল না যে সে তাকে ছাড়ায়। এ কথা এখন তার মনে হলো, কিন্তু আসার সময় প্রথমে মনে হয়নি। হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তিটা দেখা গেল। আরে, লোকটার আসা যাওয়া এমন নিঃশব্দ ও এমন অদ্ভুত ধরনের, যেন মনে হয় অন্ধকারে ওর চেহারাটা মিলিয়ে গিয়েছিল, আবার ফুটে বেরুলো। কোথাও যে চলে গিয়েছিল লোকটা, এমন মনে হয় না। পাকা আর ঝুনো খেলোয়াড় আর কি। এরপর খাঁ সাহেব দৌড় খুলে গুদাম ঘরে ঢুকল। কিন্তু গঙ্গাধরকেও যখন পেছন পেছন আসতে বললে, তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করতে লাগলো, বুক ঢিপ ঢিপ করতে লাগলো। গঙ্গাধর মনে মনে ভাবল, এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে ঠিক আমাকে নিয়ে গিয়ে ওই লোকটা ওর ওই লম্বা হাতগুলো দিয়ে আমার গলাটা টিপে ধরবে, কিংবা ছুরি বসাবে আমার বুকে। হ্যাঁ, এই ফন্দিতে এত দূর আমাকে ভুলিয়ে এনেছে লোকটা নিশ্চয়ই জানতো যে আমার কাছে টাকা আছে, নিশ্চয়ই অনুসন্ধান রেখেছিল লোকটা। কে জানে, ও আবার খোদাদাত খায়ের লোক নয় তো? গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল।
একবার সে ভাবলে দৌড়ে পালাবে, কিন্তু সে বুড়ো মানুষ, এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব। কলের পুতুলের মতো গঙ্গাধর গুদাম ঘরের মধ্যে ঢুকল। আশ্চর্য, গুদামের ওই দিকের দেওয়ালটা যে একেবারে ভাঙা। গুদামের সর্বত্রই দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারের মধ্যে এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া আর কোথাও কিছু নেই। মাকড়সার জাল সর্বত্র। অন্ধকারে দেখা যায় না বটে, কিন্তু নাকে মুখে লাগে। একটা একটা কিরকম যেন ভ্যাপসা গন্ধ এই গুদামটার মধ্যে। মেঝেটা স্যাঁতসেঁতে। এত কালের মধ্যে যেন কোনো মানুষই ঢোকেনি এখানে। গঙ্গাধর দেখল, এদিকে আবার খাঁ সাহেব গেল কোথায়? আরে বাবা, লোকটা থাকে থাকে মাঝে মাঝে যায় কোথায়? অল্পক্ষণ, এই মিনিট 2 হবে, কেউ কোথাও নেই, শুধু গঙ্গাধর একলা। আবার আবার তার সেই ভয়টা হলো। কেমন এক ধরনের ভয়, যেন বুকের রক্ত তার হিম হয়ে যাচ্ছে। এই এই ভয়টা কি রকমের ভয়? আর এই গুদাম ঘরটার মধ্যে এমন কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে। কেন এমন হচ্ছে? এর মিনিট 2 পরেই খাঁ সাহেব সেই আধো অন্ধকারের মধ্যে হঠাৎই সামনে এসে দাঁড়ালো। হঠাৎ হঠাৎ যেন একটা কথা বলে উঠল খাঁ সাহেব। বললে, এই, তুমি বেহরা নাকি? এতক্ষণ ধরে আমি কথা বলছি আর তুমি শুনতেই পাচ্ছ না? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? কোকেন যে জায়গায় আছে বললাম, তা দেখতে পেয়েছ? শাবলের চার দিয়ে তুলতে বললাম, পিপে দুটো হাঁ করে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? বারে, এত কথা কখন বললো লোকটা? পাগল নাকি? আরে কখন তুমি দেখালে কোকেনের জায়গা? কই, আর শাবল কোথায়? এই কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খাঁ সাহেবের মুখের দিকে চাইলে সঙ্গে সঙ্গে তার মনে হলো তার বিভ্রান্ত, বিমূঢ়, আতঙ্কাকুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ, গলা, বুক, পেট, পা, হাত, সারা দেহটা যেন চুর চুর হয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে পড়ছে। সব যেন ভেঙে বাতাসে চারিদিকে উড়ে উড়ে যাচ্ছে। খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ চেপে বিষম মনের জোরে তার দেহের চূর্ণায়মান অণুগুলো যথাস্থানে ধরে রাখার জন্য চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। সব ভেঙে গেল, গুঁড়িয়ে গেল, সব উড়ে গেল। এরপর 1, 2, 3, 4। আর কোথায় খাঁ সাহেব? চারিপাশের অন্ধকারের মধ্যে সে যেন মিশে গিয়েছে। একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা কোথা থেকে যেন উড়ে এলো, আর সঙ্গে 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 গঙ্গাধর আর্তরবে চিৎকার করে গুদাম ঘরের ওই স্যাঁতস্যাঁতে মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ে গেল। একটা দেশি ভড় কাছে কোথায় যেন বাঁধা ছিল। তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভড়ে নিয়ে যায়।
তারাই তাকে দোকানে পৌঁছে দেয়। গঙ্গাধরের টাকা পয়সা সব ঠিকই ছিল, খানাকড়িও খোয়া যায়নি, তবে শরীর শুধরে উঠতে সময় নিয়েছিল অনেক দিন পর্যন্ত গঙ্গাধর অন্ধকারে একা কিছুতেই থাকতে পারত না। মাস 2 পরে ওই মেটে বুরুজে খোদাদত খাঁর কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা ধার নিয়ে যাওয়ার দিন তার সাথে কি ঘটনা ঘটেছিল সেটা বলল খোদাদত খাঁকে। তার গল্প শুনে খোদাদত গম্ভীর হয়ে গেল। খানিকক্ষণ চুপ করে থেকে বললে, সাবজি, ও হলো আমির খাঁ। চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল। আজ বছর 15 আগের কথা, রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায়। তক্তাঘাটের কাছে একটা বেশ বড় জাহাজ ভিড়েছিল, সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে। জাহাজের লোকের সঙ্গে সর ছিল, কোথায় সে মাল রাখতো কেউ জানে না। সেই মাসেরই মাঝামাঝি সে খুন হয়। কে বা কারা কেন তাকে খুন করলো জানা যায়নি, কেউ ধরা পড়েনি। তবে দলের লোকই যে তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয়। यहीं तक ও আমির খানের কাহানি আমি জানি। আমার মনে হয় সেই আমির খাঁই এখনো ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করার জন্য। ওর পুরনো কোকেনের বাক্স হয়েছে ওর দোজাকের বোঝা। তা বাবু, সে পুরানো গুদাম ঘরটা কোথায় তুমি আমাকে দেখাতে পারবে? পারবে না, দেখাতে পারবে না গঙ্গাধর। সে অন্ধকারে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই, আর মনে থাকলেও সে যেত না সেখানে। ফেরার পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল ওই পুরনো ভাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাওয়ার সেই দৃষ্টিটা। গঙ্গাধর মনে মনে ভাবলে, হতভাগ্য এতদিনেও কি বোঝেনি যে সে মারা গেছে? এর উত্তর কে দেবে? কে? শুনলেন আজকের গল্প গঙ্গাধরের বিপদ। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে ডক্টর মনসিদ জানা। গঙ্গাধরের চরিত্রে শুভম মুখার্জি, অশরীরী আমির খাঁয়ের চরিত্রে সুনয়ন মুখার্জি এবং খোদাদত খাঁয়ের চরিত্রে সৃজন সাহা। পোস্টার ডিজাইন এবং গ্রাফিক্স স্বস্তিক, শুভজিৎ এবং তনুশ্রী। স্ক্রিপ্ট করেছেন এবং সোশ্যাল মিডিয়া পাবলিসিটি করেছেন সৃজন সাহা। সমগ্র অডিও ডিপার্টমেন্ট সামলেছেন দেবজিৎ জানা। গল্পটির পরিকল্পনা, তত্ত্বাবধান এবং পরিচালনায় ডক্টর মনসিদ জানা। আমাদের আসর আবার জমবে আগামী শুক্রবার ঠিক রাত 9:30। শুনতে ভুলবেন না কিন্তু।